এক্সামে যাওয়ার আগে অন্তত একবার এই টপিকগুলির উপর নজর দিয়ে যেতেই হবে। আজকে বাংলা থেকে একটি ওভারঅল ক্লাস, ইম্পর্টেন্ট টপিকগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যাতে যে কোনো ধরনের কোশ্চেন আসলেই তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সেটি দিয়ে কিন্তু তোমরা লিখে আসবে এবং একটাই সাজেশান, কেউ কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। ডিএলএডে পার্সেন্টেজ বাড়াতে গেলে তুমি নিজের মতো করে লেখো, কমন আসেনি তাও তুমি লেখো, তুমি কিন্তু মার্কস পাবে। কিন্তু তুমি যদি কোনো একটা কোশ্চেন ছেড়ে দিয়ে আসো, সেটিতে কিন্তু তুমি কোনো মার্কস পাবে না। তাই বলছি, কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকো এবং যা কোশ্চেনই আসুক না কেন অন্তত লিখে আসবেই, তবেই কিন্তু তুমি দেখবে যে কোনো চাপ নিতে হবে না, একটা ভালো স্কোর অবশ্যই পাবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, অবরোহী পদ্ধতি অর্থাৎ ডিডাকটিভ মেথড কাকে বলে? যখন শিক্ষক প্রথমে কোনো সাধারণ নিয়ম, সূত্র, নীতি বলে দেন, অর্থাৎ এই অবরোহী পদ্ধতিকে কিন্তু সূত্র পদ্ধতি বলা হয়। শিক্ষক প্রথমে এখানে সূত্রটি বলে দেন এবং পরে তার থেকে উদাহরণ দেখিয়ে বোঝান। প্রথমে সূত্র বলা হয়, পরে উদাহরণ দেওয়া হয়। যেমনটি আমরা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানের সূত্র পড়ি, ব্যাকরণের ক্ষেত্রে একটা সূত্র মুখস্থ করে উদাহরণ দেখি, সাধারণ ক্ষেত্রে আমরা এটাই করে থাকি। অর্থাৎ অবরোহী পদ্ধতি হলো সূত্র পদ্ধতি, প্রথমে নিয়ম বা সূত্রটি বলে দেওয়া হয়, তারপরে উদাহরণ দিয়ে সেটি বোঝানো হয়, তাকেই কিন্তু অবরোহী পদ্ধতি বলে। আর আরোহী পদ্ধতি কিন্তু ঠিক এর উল্টোটি। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যগুলি হলো, আগে সূত্র বলে তারপর উদাহরণ বলা। শিক্ষক মুখ্য ভূমিকা পালন করেন, এই ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু শিক্ষক কেন্দ্রিক, শিক্ষক মুখ্য ভূমিকা পালন করেন। কঠিন থেকে সহজে যাওয়া হয়, অজানা থেকে জানার দিকে যাওয়া হয়। উদাহরণ হলো জানা জিনিস আর সূত্রটা হলো অজানা, অজানা থেকে জানা হয়। সূত্র হলো কঠিন, উদাহরণ হলো সহজ, কঠিন থেকে সহজে যাওয়া হয়। এই অবরোহী পদ্ধতিতে পড়াশুনো করলে যে সমস্যাটা হবে সেটি হলো, আগে আমাদেরকে মনে রাখতে হবে। শিক্ষার্থীদের চিন্তার চেয়ে মনে রাখার প্রবণতা, তার সূত্র মুখস্থ করতে হবে। দ্রুত পাঠদান করা যায়, এই পদ্ধতিতে কিন্তু দ্রুত পাঠদান করা যায়। আগে সূত্রটা বলে নিয়ে পরপর উদাহরণ দেওয়া হলো। গণিতের সূত্র, ব্যাকরণের নিয়ম শেখাতে এই পদ্ধতি কার্যকর। আগে বলে দেওয়া হলো ক্রিয়া কাকে বলে, তারপরে ক্রিয়ার উদাহরণ দেওয়া হলো। এবার ব্যাকরণের শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ভাষা শিখতে গেলে ব্যাকরণ খুবই জরুরি। ব্যাকরণ ছাড়া ভাষা হবে অগোছালো। ব্যাকরণের মাধ্যমে আমরা সঠিকভাবে পড়তে, লিখতে, বলতে শিখি। এটি ভাষাকে নিয়মমাফিক সাজায়। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু ব্যাকরণ শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা। এবার গুরুত্ব প্রয়োজনীয়তাগুলো দেখো। প্রথমত, ব্যাকরণ শেখার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়তে, লিখতে, বলতে শেখে। বাক্য ভুল ব্যবহার কমে, ভুল বাক্য ব্যবহারের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। দ্বিতীয়ত, ব্যাকরণ শিক্ষার ফলে ভাষা ব্যবহারে শুদ্ধতা ও শৃঙ্খলা আসে। যেমন বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ ইত্যাদি শিখলে বাক্য গঠনে আর ভুল হয় না। তৃতীয়ত, ব্যাকরণ শিক্ষার্থীদের লেখার দক্ষতা বাড়ায়। প্রবন্ধ, চিঠি, রচনা লেখার সময় সঠিক বাক্য রচনা করতে সাহায্য করে। চতুর্থত, ব্যাকরণ জ্ঞান যোগাযোগ ক্ষমতার উন্নতি করে। যে কেউ স্পষ্ট ও সঠিকভাবে নিজের মত প্রকাশ করতে পারে। পঞ্চমত কি? ব্যাকরণ শিক্ষা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা ভালো করতে হলে ব্যাকরণ দক্ষতা দরকার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে ভালো করতে হলেই কিন্তু ব্যাকরণের জ্ঞান দরকার। ব্যাকরণ শিক্ষা কেবল ভাষা নয়, চিন্তা শক্তি, যুক্তি প্রয়োগ করার ক্ষমতাও বাড়ায়। নিয়ম আবিষ্কার, প্রয়োগ করার মধ্যে শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটে। উপসংহারে কি লেখা যেতে পারে? সুতরাং বলা যায়, ব্যাকরণ শিক্ষা ছাড়া ভাষার সঠিক ব্যবহার অসম্ভব।
শিক্ষার্থীদের সঠিক ভাষা জ্ঞান ও যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা ব্যাকরণের উপর দেখলাম। আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে আপনার মতে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণসহ আলোচনা করুন। আসতে পারে আরোহী পদ্ধতি কাকে বলে, আমরা অবরোহী পদ্ধতি সবার আগে পড়েছি, এবার আরোহী পদ্ধতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লিখুন, একে কেন বাংলা ব্যাকরণ শিক্ষা শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়ে থাকে। এই দুটো কোশ্চেনের যাই আসুক আনসার কিন্তু কম্বাইন লেখা আছে, একই আনসার হবে। আগে দেখে নেব ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি। এক হলো অবরোহী পদ্ধতি, আগে নিয়ম শেখানো পরে উদাহরণ দেওয়া। আর কি আরোহী পদ্ধতি, ঠিক তার উল্টো, উদাহরণ থেকে নিয়ম আবিষ্কার করানো, অর্থাৎ উদাহরণ বলে দিয়ে তারপরে সূত্র আবিষ্কার করানো। বিশ্লেষণ পদ্ধতি কি, তথ্য বিশ্লেষণের মাধ্যমে শেখা। অনুবাদ পদ্ধতি কি, মাতৃভাষার সাহায্যে শেখানো হয়। আর কি প্রকল্প পদ্ধতি, কোনো কাজ বা প্রকল্পের মাধ্যমে নিয়ম শেখানো হয়। এই 5টি পদ্ধতি লিখে দিতে পারো ব্যাকরণ শেখার পদ্ধতিগুলির মধ্যে। এবার এদের মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটা সেটা নিয়ে লিখতে বলেছে, অর্থাৎ ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি লিখবে। আমার মতে ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি আরোহী পদ্ধতি ও তার বৈশিষ্ট্য। এবার আরোহী পদ্ধতিকে ব্যাকরণ শিক্ষার জন্য বিশেষ কার্যকর ধরা হয়। এর বৈশিষ্ট্যগুলি হলো, শিক্ষার্থীরা আগে উদাহরণ দেখে পরে নিয়ম বের করে। এখানে কিন্তু এটা শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীরাই করতে পারবে। মুখস্থ না করে বোঝার মাধ্যমে শেখা হয়। শেখার সময় কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আরোহী পদ্ধতির ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর অংশগ্রহণ সক্রিয় হয়। যুক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে, যেহেতু উদাহরণগুলি পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়, তাই যুক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু বাড়ে। চিন্তা শক্তিরও বিকাশ ঘটে। শিক্ষক বাক্য লিখলেন, আমি স্কুলে যাই, তুমি বই পড়ো, সে গান গায়। এই যে প্রথমে উদাহরণ দিলেন, এইবার তিনি সেখান থেকেই কিন্তু সূত্রটা চলে আসছে। শিক্ষার্থীরা লক্ষ্য করে বুঝলো ক্রিয়া বাক্যের কাজ বোঝায়, যেমন যাই, পড়ো, গাই, গান করা, যাওয়া, পড়া, এইগুলো। ফলে তারা নিজেরাই নিয়ম আবিষ্কার করতে পারলো যে ক্রিয়া হলো কাজ বোঝানো শব্দ। তাহলে এই যে এই উদাহরণগুলো থেকে কিন্তু তারা সূত্রটা আবিষ্কার করলো, তাই এটি শিক্ষার্থী কেন্দ্রিক। কেন আরোহী পদ্ধতি শ্রেষ্ঠ? শিক্ষার্থীরা নিয়ম নিজে আবিষ্কার করায় জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। এখানে শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীরাই সূত্রটা আবিষ্কার করছে, তাই জ্ঞানটা কিন্তু তাদের দীর্ঘস্থায়ী হচ্ছে। মুখস্থ বিদ্যার প্রবণতা কমে। এখানে কিন্তু মুখস্থ না, যুক্তি শক্তির বিকাশ ঘটে, চিন্তা শক্তির বিকাশ ঘটে, ক্লাসে আগ্রহ ও আনন্দ তৈরি হয়। চিন্তা শক্তি, যুক্তি প্রয়োগ এবং বিশ্লেষণ ক্ষমতার গড়ে ওঠে। ব্যাকরণ শিক্ষাকে কঠিন নয়, বরং সহজ ও আনন্দদায়ক করে তোলে আরোহী পদ্ধতি। সেই জন্যই এটি কিন্তু শ্রেষ্ঠ পদ্ধতি। দেখো উপসংহারে লিখবে, সব পদ্ধতিরই কিছু উপকারিতা আছে, তবে বাংলা ব্যাকরণ শেখার ক্ষেত্রে আরোহী পদ্ধতি সবচেয়ে ফলপ্রসূ। উদাহরণের মাধ্যমে নিয়ম শেখানো হয়। শিক্ষার্থীরা শুধু মুখস্থ নয়, বরং বুঝে শেখে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে। তাই একে বাংলা ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়ে থাকে। এবার এর সাথে একটা লেজুরি জুড়ে দিতে পারে যে প্রকল্প পদ্ধতির দুটি সুবিধা দুটি অসুবিধা লেখুন, অর্থাৎ প্রজেক্ট পদ্ধতি অন্যান্য সাবজেক্টেও তোমরা পড়ে নিয়েছো। সুবিধা কি, শিক্ষার্থীরা কাজ করতে করতে শেখে, অর্থাৎ লার্নিং বাই ডুইং, ফলে অভিজ্ঞতা বাড়ে, এক্সপিরিয়েন্সটা তাদের হয়। আর কি, এই প্রজেক্ট পদ্ধতি কিন্তু গ্রুপ ওয়ার্ক হয়, দলগতভাবে কাজ করায়, তাদের মধ্যে সহযোগিতা, সামাজিকতা এই বোধটা তারা শিখতে পারে। আর অসুবিধা কি, এই প্রজেক্ট পদ্ধতিতে শিক্ষাদান করায় বেশি সময় লাগে, সব বিষয়ের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না এবং এটা কস্টলি, খরচাও বেশি। এবার কি, শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষার গুরুত্ব।
যে যে টপিকগুলি আজকের এই ক্লাসে বলছি এই টপিকগুলি ভালো করে বুঝে নাও, নিজের ভাষাতে লিখে আসবে, কোনো কোশ্চেন ছাড়লে হবে না, কিন্তু 16 এবং 7 মার্কসের কিন্তু কোশ্চেনগুলো লিখে আসতেই হবে। মাতৃভাষা হলো সেই ভাষা যা একজন শিশু প্রথম শেখে সে পরিবার ও সমাজের মাধ্যমে। তাহলে মাতৃভাষা হলো সেই ভাষা যেটা একজন শিশু সবার প্রথমে তার পরিবার এবং সমাজের থেকে শেখে। এটি তার চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা প্রকাশের প্রধান মাধ্যম। শিক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন শিক্ষার্থীর কাছে বোধগম্য হয় আর সবচেয়ে সহজে বোঝা যায় নিজের মাতৃভাষা দিয়ে। তাই শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষা গুরুত্ব অনেক, বা মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। এবার গুরুত্বগুলো আমরা একে একে দেখে নেব। প্রথমত, মাতৃভাষায় শিক্ষা পেলে শিশুরা খুব সহজে নতুন বিষয় বুঝতে পারে। মাতৃভাষা শিক্ষার মাধ্যমে শিশুর প্রাকৃতিক প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশ পায়। শিক্ষা যদি মাতৃভাষার মাধ্যমে হয়, রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধসম, তাহলে জ্ঞানটা দীর্ঘস্থায়ী হয়, তার প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশ সহজে ঘটানো সম্ভব মাতৃভাষার মধ্যে দিয়ে। দ্বিতীয়ত, মাতৃভাষায় শিক্ষা জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধের সাথে শিশুদেরকে যুক্ত করে। মাতৃভাষায় শিক্ষা হলে শিশুরা দেশের সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধের সাথে পরিচিত হয়। তারা নিজেদের ইতিহাস, সাহিত্য, লোক সংস্কৃতি ও দেশের প্রতি ভালোবাসা অর্জন করে। আর কি? তৃতীয়ত, বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে শিশুরা মাতৃভাষায় পড়লে জ্ঞান অর্জন দ্রুত হয় এবং দীর্ঘস্থায়ী হয়। অতএব বলা যায় শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। এটি শুধু বোঝার সহজতা নয়, বরং মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেও সহায়তা করে। আর মাতৃভাষার শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য কি? সহজ বোঝাপড়া তৈরি করা, শিশু যেন সহজে বিষয়বস্তু বুঝতে পারে, সেই জন্যই কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। চিন্তা ও প্রকাশ ক্ষমতা বাড়ানো, শিশুর মনের ভাব পরিষ্কারভাবে প্রকাশ করতে শেখায় এই মাতৃভাষা। পাঠ অভ্যাস গড়ে তোলা, মাতৃভাষার বই, গল্প, কবিতা পড়ার অভ্যাস তৈরি করে। জাতীয় সংস্কৃতির সাথে পরিচয় করানো, লোকসাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য শেখানো। সৃজনশীলতার বিকাশ, নিজের ভাষায় লেখা, গল্প বলা, কবিতা লেখা ইত্যাদির চর্চা করানো। সৃজনশীলতার বিকাশ হয় কি? সে নিজের ভাষায় লিখতে শেখে, গল্প বলতে শেখে, কবিতা লিখতে শেখে, অর্থাৎ সৃজনশীলতার চর্চা এবং বিকাশ তার মধ্যে দিয়ে হয়। অন্যান্য ভাষার শেখার ভিত্তি তৈরি, মাতৃভাষা ভালোভাবে শেখা হলে ইংরেজি বা অন্য ভাষা শিখতেও সুবিধা হয়। দেশপ্রেম ও পরিচয় বোধ গঠন, মাতৃভাষায় শিক্ষার মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা তৈরি হয়। আর উপসংহারে কি বলা যেতে পারে? শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষার গুরুত্ব অনেক। মাতৃভাষায় শিক্ষা হলে শিশুর শেখা সহজ হয়, মনে থাকে দীর্ঘদিন এবং সে নিজের সমাজ ও সংস্কৃতির সাথে জড়িয়ে থাকে। তাই প্রাথমিক পরবর্তী স্তরেও মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া অত্যন্ত প্রয়োজন। ভাষা শিক্ষার প্রধান 4টি স্তম্ভ: শোনা, বলা, পড়া ও লেখা। এর সাথে থাকবে এর তাৎপর্য লিখুন।
এটা কোটেশনের মধ্যে ভাষা শিক্ষার 4টি স্তম্ভ: শোনা, বলা, পড়া ও লেখা। এটির তাৎপর্য লিখুন। দেখো, ভাষা শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভাষা কিন্তু একদিনে রাতারাতি শেখা যায় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। একজন মানুষ ভাষা শিখতে গেলে তাকে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। ভাষা শিক্ষার মূল ভিত্তি বা স্তম্ভ হলো শোনা, বলা, পড়া ও লেখা। এগুলো একে অপরের সঙ্গে যুক্ত এবং একটির মাধ্যমে আরেকটি দক্ষতা গড়ে ওঠে। প্রত্যেকটা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। দেখো, শোনা। ভাষা শেখার প্রথম ধাপ হলো শোনা। শিশু জন্মের পর প্রথমেই পরিবারের কাছে থেকে ভাষা শেখে শোনার মাধ্যমে। সে কিন্তু বাবা, মা এগুলো শুনে শুনে শেখে। ভালোভাবে শুনতে পারলে সঠিকভাবে শব্দ, উচ্চারণ ও অর্থ বোঝা যায়। শ্রবণ ক্ষমতা যত বেশি, ভাষা শিক্ষাও তত ভালো হয়। শিক্ষক ও সহপাঠীর কথা মনোযোগ দিয়ে শুনলে ভাষা শেখা সহজ হয়। এবার বলা। পরের ধাপ, শোনার পরের ধাপ হলো বলা। শোনা কথা অনুকরণ করে শিশু ধীরে ধীরে ভাষা বলতে শেখে। বলা হলো ভাষা ব্যবহারের সক্রিয় মাধ্যম। সঠিকভাবে বলতে পারলে যোগাযোগ শক্তি বৃদ্ধি পায়। শ্রেণীকক্ষে আলোচনায় অংশগ্রহণ, প্রশ্নোত্তর, গল্প বলা বা আবৃত্তির মাধ্যমে বলার দক্ষতা বাড়ে। এবার তৃতীয় ধাপ, পড়া। শোনা ও বলার পর আসে পড়া। পড়ার মাধ্যমে জ্ঞান বাড়ে, নতুন শব্দভাণ্ডার জানা যায়। পড়া শুধু বইয়ের সীমাবদ্ধ নয়, সংবাদপত্র, গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদিও পড়তে হয়। নিয়মিত পড়াশুনো করলে বোঝার ক্ষমতা বাড়ে এবং ভাষার প্রতি আগ্রহ তৈরি হয়। এবার হলো লেখা। লেখা হলো ভাষার শিক্ষার চূড়ান্ত ধাপ। শেখার মাধ্যমে চিন্তা ও অনুভূতিকে স্থায়ীভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ চিন্তা এবং অনুভূতিকে স্থায়ীভাবে প্রকাশ করা যায় লেখার মাধ্যমে। ভালোভাবে লিখতে হলে বানান, ব্যাকরণ, বাক্য গঠন জানতে হয়। ডায়েরি লেখা, চিঠি লেখা, রচনা লেখা ইত্যাদির মাধ্যমে লেখার দক্ষতা গড়ে ওঠে। তাহলে 4টি বিষয় বুঝলাম। এবার তাৎপর্য। এই 4টি স্তম্ভ শোনা, বলা, পড়া ও লেখা, যাকে LSRW বলা হয় ইংরেজিতে, ভাষা শিক্ষার মূল ভিত্তি। একটির সঙ্গে অন্যটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যেমন না শুনলে বলা শেখা যায় না, না পড়লে লেখা ভালো হয় না। তাই ভাষা সফল করতে হলে 4টি দিকই সমান গুরুত্ব দিতে হবে, 4টি দিকেই। ভাষা শিক্ষার উদ্দেশ্য হলো সঠিকভাবে যোগাযোগ করা। আর যোগাযোগ তখনই সম্ভব হয় যখন আমরা ভালোভাবে শুনতে, বলতে, পড়তে ও লিখতে পারি। তাই এই 4টি স্তম্ভকে সমানভাবে চর্চা করা খুব জরুরি। এবার ভাষা শিক্ষার সহায়ক উপকরণ, অর্থাৎ TLM। ভাষা শিক্ষা শুধু বই পড়ে মুখস্থ করে শেখা যায় না। শিক্ষার্থীদের আগ্রহ জাগাতে এবং বিষয়বস্তু সহজভাবে বোঝাতে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এগুলিকেই বলা হয় ভাষা শিক্ষা সহায়ক উপকরণ। আর সেগুলি কি? ভাষা শিক্ষা সহায়ক উপকরণগুলির মধ্যে পাঠ্য বই, রেফারেন্স বই, ছবি, চার্ট, মানচিত্র, ফ্ল্যাশ কার্ড, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, মডেল, রেকর্ডার, টেপ, প্রজেক্টর, অডিও ভিজুয়াল উপকরণ যেমন ফিল্ম, ভিডিও, টিভি, রেডিও,
ডিজিটাল মাধ্যম, কম্পিউটার, মোবাইল অ্যাপ, স্মার্ট বোর্ড, এইগুলি সবই কিন্তু উপকরণ। বই, গল্পের বই, কবিতার বই, পত্রিকা, ভাষা লেখা এবং কার্যক্রমের সামগ্রী, এইগুলি ছিল উপকরণ। এইবার এই উপকরণগুলির ব্যবহারিক দিক, এগুলি কিভাবে ব্যবহার করে ছাত্রদের কাছে পড়ার বিষয়টিকে বা ভাষা শিক্ষাকে অনেক সহজ এবং আকর্ষণীয় করা যাবে। বিষয় বোঝা সহজ হয়। ছবি, চার্ট, মডেলের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত বিষয়বস্তু বুঝতে পারে। আগ্রহ ও মনোযোগ বাড়ায়। অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করলে ছাত্ররা আগ্রহের সাথে শেখে। শোনা ও বলার দক্ষতা বাড়ায়। গল্প শোনানো, নাটক দেখা বা অডিও শুনলে শ্রবণ ও উচ্চারণ ভালো হয়। পড়া ও লেখার অনুশীলন হয়। ফ্ল্যাশ কার্ড বা গল্পের বই দিয়ে শব্দ চিনতে ও লিখতে শেখা সহজ হয়। অভিজ্ঞতা ও স্মৃতি দীর্ঘস্থায়ী হয়। চোখে দেখা বা হাতে করে করা কাজ মনের মধ্যে দীর্ঘদিন থাকে। ভাষা শেখা আনন্দদায়ক হয়। খেলা, গান, নাটকের মাধ্যমে ভাষা শিক্ষা করলে শিক্ষার্থীরা আনন্দ পায়। আত্মবিশ্বাস বৃদ্ধি করে। উপকরণের সাহায্যে ছাত্ররা ভুলের ভয় কাটিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারে। এই উপকরণ টিএলএম এর সাহায্যে তাদেরকে শেখালে তাদের ভুল হওয়ার ভয়টা কিন্তু কাটে। উপসংহারে কি লেখা যেতে পারে? ভাষা শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের শেখাকে সহজ, আনন্দময় এবং স্থায়ী করে তোলে। তাই শ্রেণীকক্ষে ভাষা শিক্ষায় এই সব উপকরণ ব্যবহার অত্যন্ত জরুরি। এবার নীরব পাঠ কাকে বলে? সরব পাঠ আর নীরব পাঠ সম্পর্কে জানতে হবে। আগে দেখে নিতে হবে সংজ্ঞা। যখন শিক্ষার্থী কোনো লেখা চুপচাপ মন দিয়ে পড়ে কিন্তু মুখে উচ্চারণ করে না, তখন তাকে নীরব পাঠ বলে। অর্থাৎ নীরবে পড়ে, কোনো মুখে আওয়াজ না করে। এই পাঠে চোখ ও মন একসাথে কাজ করে। পাঠক শুধু চোখ দিয়ে শব্দ ও বাক্য চিনে নেয় এবং মনের মধ্যে অর্থ তৈরি করে। আর উদ্দেশ্য বুঝে পড়ার ক্ষমতা তৈরি করা, শিক্ষার্থী যেন দ্রুত ও পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পারে। মনোযোগ বৃদ্ধি করা, চুপচাপ পড়ার ফলে মনোযোগ বেশি থাকে বা মনোযোগ বৃদ্ধি পায়। সময় বাঁচানো, উচ্চস্বরে না পড়লে দ্রুত বেশি লেখা পড়া যায়, অর্থাৎ মন দিয়ে পড়লে বেশি লেখা পড়া যায়। অন্তর্দৃষ্টি গড়ে তোলা, পাঠক নিজের মতো করে ভাবতে ও বুঝতে পারে। পড়ার অভ্যাস তৈরি করা, নীরব পাঠের মাধ্যমে ছাত্ররা বই পড়তে ভালোবাসে। নীরব পাঠ কম শক্তি ক্ষয় করে, এখানে পরিশ্রমটাও কিন্তু কম হয়। উপসংহারে কি লেখা যেতে পারে? নীরব পাঠ হলো বোঝার পাঠ। এর মাধ্যমে শিক্ষার্থী শুধু পড়া নয়, বরং নিজের চিন্তা বিশ্লেষণ ক্ষমতাও বাড়াতে পারে। তাহলে নীরব পাঠ হলো এবার সরব পাঠ। সরব পাঠের সংজ্ঞা দেখে নিই আমরা আগে। যখন ঠিক তার উল্টোটা, যখন শিক্ষার্থী কোনো লেখা উচ্চস্বরে পড়ে এবং অন্যরা তা শুনতে পায়, তখন তাকে সরব পাঠ বলা হয়। এতে চোখ, কান, জিহ্বা ও মন একসাথে কাজ করে। সুবিধাটা কি? সঠিক উচ্চারণ শেখা, যেহেতু চিৎকার করে তারা পড়ে, কোনো ভুল হলে অভিভাবক বা শিক্ষক ঠিক করে দিতে পারেন। আত্মবিশ্বাস বাড়ায়, অন্যরা শুনে উপকৃত হয়। কোনো জ্ঞানমূলক জিনিস আর একজন শুনলেও তারও উপকার হয়। ভাষায় সুর ও ছন্দ বোঝা যায়। গল্প, কবিতা পড়ায় আনন্দ বাড়ে। গল্প পড়েও আর একজনকে শোনানো যেতে পারে। সময় বেশি লাগে, সরব পাঠে কিন্তু সময়টা বেশি লাগে। একসঙ্গে অনেক লেখা পড়া যায় না, যেহেতু সময় বেশি লাগে। সবাই
একসাথে পড়তে পারে না, শ্রেণীকক্ষে সময়ের অপচয় হয়, সবাই যদি একসাথে পড়ে কোলাহল তৈরি হয়, পাশের ঘরেও ডিস্টারবেন্স তৈরি হয়, লজ্জাশীল শিক্ষার্থীরা সমস্যায় পড়ে, তারা কিন্তু চিৎকার করে পড়তে পারে না, সড়ক পাঠে অতিরিক্ত পরিশ্রম হয়। উপসংহারে কি লেখা যায়? একসাথেও চলে আসতে পারে সড়ক পাঠ, নীরব পাঠ কাকে বলে, এদের পার্থক্য লিখুন, সেক্ষেত্রেও কিন্তু এই কথাগুলি লিখলেই হবে। সড়ক পাঠের মাধ্যমে সঠিকভাবে বলতে শেখা যায়, তবে দ্রুত বোঝার জন্য নীরব পাঠ বেশি উপযোগী। তাই ভাষা শিক্ষায় উভয় পাঠের গুরুত্ব আছে। এবার আভ্যন্তরীণ ও বাহ্যিক মূল্যায়ন। এবার মূল্যায়নে চলে এসেছি। আভ্যন্তরীণ মানেই বুঝতে পারছি ভিতরে, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারনাল এক্সাম হয় কলেজের ভিতরে। দেখো, আভ্যন্তরীণ মূল্যায়ন হলো সেই মূল্যায়ন যা বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের অভ্যন্তরে করে থাকেন, যেমন দৈনিক ক্লাস টেস্ট, হোমওয়ার্ক, মৌখিক পরীক্ষা, খাতা দেখা, উপস্থিতি, ক্লাসে অংশগ্রহণ ইত্যাদি। এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থী পাঠ্য বিষয়ে কতটা বুঝেছে এবং কোথায় সমস্যা রয়েছে। আভ্যন্তরীণ মূল্যায়নে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, দায়িত্ববোধ এবং শেখার আগ্রহ বাড়ায়। তাহলে আভ্যন্তরীণ মূল্যায়ন কি করে? শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নিয়মিত পড়াশোনা করা, দায়িত্ববোধ এবং শেখার আগ্রহ বাড়ায়। আর আভ্যন্তরীণ মূল্যায়ন কি? বিদ্যালয়ের ভিতরেই যে মূল্যায়নগুলি করা হয়, যেমন ক্লাস টেস্ট নেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, মৌখিক পরীক্ষা, এইগুলি সব প্রজেক্ট ওয়ার্ক, সব কিছু কিন্তু আভ্যন্তরীণ মূল্যায়নের মধ্যে পড়ে। আর বাহ্যিক মূল্যায়ন বলতে বোর্ডের পরীক্ষা, যেটা আমরা স্কুলের বাইরে গিয়ে দিই, যেমন তোমরা দিচ্ছ, এটিও কিন্তু বাহ্যিক মূল্যায়নের মধ্যে। বাহ্যিক মূল্যায়ন হলো সেই মূল্যায়ন যা বিদ্যালয়ের বাইরে কোনো কর্তৃপক্ষ, যেমন বোর্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত হয়, যেমন বোর্ড পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা ইত্যাদি। এই মূল্যায়ন নির্দিষ্ট প্রশ্নপত্র, পরীক্ষক এবং নির্দিষ্ট সময় অনুসারে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়। বাহ্যিক মূল্যায়ন মূলত শিক্ষার্থীর সার্বিক শিক্ষাগত মান যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। আভ্যন্তরীণ মূল্যায়ন ও বাহ্যিক মূল্যায়নের মধ্যে পার্থক্য কি আছে? মূল্যায়নকারীর দিক থেকে যদি বিচার করা যায়, তাহলে আভ্যন্তরীণ মূল্যায়নকরণ বিদ্যালয়ের শিক্ষক। আভ্যন্তরীণ মূল্যায়ন করেন কে? বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু বাহ্যিক মূল্যায়ন করেন বিদ্যালয়ের বাইরের পরীক্ষক বা বোর্ড কর্তৃপক্ষ। স্থান আর পরিবেশের মধ্যে পার্থক্য কি আছে? আভ্যন্তরীণ মূল্যায়ন বিদ্যালয়ের ভিতরে বা শ্রেণীকক্ষে হয়, বাহ্যিক মূল্যায়ন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে বা বৃহত্তর পরিবেশে হয়। আর পরীক্ষা বা মূল্যায়নের ধরনে কি পার্থক্য আছে? আভ্যন্তরীণ মূল্যায়ন ছোট ছোট টেস্ট, ক্লাস পারফরমেন্স, অ্যাসাইনমেন্ট ইত্যাদির মাধ্যমে হয়। আর বাহ্যিক মূল্যায়ন লিখিত পরীক্ষা, নির্দিষ্ট সময়, নিয়ম মেনে হয়। উদ্দেশ্য: আভ্যন্তরীণ মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর নিয়মিত অগ্রগতি বোঝা। বাহ্যিক মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সামগ্রিক জ্ঞান যাচাই করা। গুরুত্ব: আভ্যন্তরীণ মূল্যায়ন শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে উন্নতির সুযোগ দেয়। বাহ্যিক মূল্যায়ন শিক্ষার্থীর সার্বিক যোগ্যতা, প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা নির্ধারণ করে। আর উপসংহার: আভ্যন্তরীণ ও বাহ্যিক মূল্যায়ন উভয়ই শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষ গুরুত্ব আছে। আভ্যন্তরীণ মূল্যায়ন শিক্ষার্থীর দৈনন্দিন শেখার মান যাচাই করে, আর বাহ্যিক মূল্যায়ন শিক্ষার্থীর চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ করে। তাই প্রকৃত শিক্ষাগত উন্নতির জন্য দুই ধরনের মূল্যায়ন পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে। এই ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির আলোচনা। এর সাথে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি, এটিও একবার দেখে যাবে, এবং তার সাথে যেটা জানতে হবে, একটি মাইক্রো লেসন প্ল্যান
এবং একটি ম্যাক্রো লেসন প্ল্যান অবশ্যই দেখে যাবে। ম্যাক্রো লেসন প্ল্যানের লিঙ্ক ডেসক্রিপশান আমি দিয়ে দিচ্ছি। বাংলার 12 নাম্বার ক্লাসটি কিন্তু ডে 12-এ কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যান দেওয়া আছে। দ্যাটস অল টুডে। গড ব্লেস ইউ। সবার এক্সাম ভালো হোক।